একটি ফাঁকা রাস্তা, সেই ফাঁকা রাস্তার ভিডিও প্রচার করে ব্যাকগ্রাউন্ড অডিওতে দাবি করা হলো গণভোট নাকি বাতিল ঘোষণা করা হয়েছে। এমন একটি গুজব ছড়িয়ে দেওয়া হয়েছে টিকটকে। কেবল তাই না, প্রায় 1 লাখ মানুষ সেখানে প্রতিক্রিয়া জানিয়েছেন। ওদিকে লক্ষ্মীপুরে অবৈধ ভোটের সিল সহ আটক ব্যবসায়ীকে চালিয়ে দেওয়া হচ্ছে বিএনপির কর্মী হিসেবে। তবে বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন। চলুন দর্শক, শুরুতে কিছু ফ্যাক্ট চেক দেখে নিই, তারপর আমরা আলাপে যাব। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম টিকটকে একটি রাস্তার ভিডিও প্রচার করে ব্যাকগ্রাউন্ড অডিওতে দাবি করা হয়েছে এই মুহূর্তে পাওয়া গরম খবর, শেষ মুহূর্তে গণভোট বাতিল ঘোষণা। প্রচারিত টিকটক ভিডিওটি 14 লক্ষেরও অধিকবার দেখা হয়েছে এবং প্রায় 88,000 পৃথক অ্যাকাউন্ট থেকে পোস্টটিতে লাইক দেওয়া হয়েছে। তবে রিউমার স্ক্যানার টিম নিশ্চিত করে দাবিটি মিথ্যা। কোনো নির্ভরযোগ্য তথ্য প্রমাণ ছাড়াই এটি প্রচার করা হয়েছে। এদিকে তারেক রহমান ও বিএনপিকে ভারতের সঙ্গে সম্পৃক্ত করে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের নামে আপত্তিকর বক্তব্য ছড়িয়ে দেওয়া হয়েছে। মূলত ফেস দ্য পিপল, যুগান্তর ও বাংলা ভিশনের লোগো ও ডিজাইন নকল করে মূল শিরোনাম বদলে ফেলে নকল ফটোকার্ড তৈরি করে গুজব ছড়ানো হয়েছে। আবার গণভোটকে কেন্দ্র করে তারেক রহমানের সিদ্ধান্ত পরিবর্তন নিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যের দাবিতে একটি ভুয়া ফটোকার্ড ফেসবুকে প্রচারিত হয়েছে। এমন মিথ্যা পোস্টকে ঘিরে আবার প্রায় 30,000 মানুষ প্রতিক্রিয়াও জানিয়েছেন। তবে ফ্যাক্ট চেক করে দেখা গেল মির্জা ফখরুল এমন কোনো মন্তব্য করেননি এবং বিএনপির কোনো অফিসিয়াল সূত্র বা গণমাধ্যমেও এর কোনো প্রমাণ নেই। এখানেই শেষ নয়, লক্ষ্মীপুরে অবৈধ ভোটের সিল সহ আটক ব্যবসায়ী সোহেল রানা নাকি বিএনপির নেতা শহীদউদ্দিন চৌধুরী এনির কর্মী, এমন দাবি প্রায় সব সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়েছে। তবে যাচাই করে দেখা গেল দাবিটি মিথ্যা। সোহেল রানা বিএনপির সঙ্গে সম্পৃক্ত নন, বরং তার ফেসবুক কার্যক্রমে জামায়াতে ইসলামের সংশ্লিষ্টতা পাওয়া গেছে। পুলিশ ও গণমাধ্যমের তথ্য অনুযায়ী সিল তৈরির ঘটনায় বিএনপি নয়, বরং জামায়াত সংশ্লিষ্ট এক নেতার নির্দেশনার প্রমাণ মিলেছে এবং মামলা হয়েছে। দর্শক, আজকে ফেক নিউজ স্ক্যানারের প্রতিবেদন তৈরি করতে গিয়ে দেখা গেল রাজনীতির মাঠে অপতথ্য ছড়ানোর সবচেয়ে বড় হাতিয়ার হয়ে উঠেছে সামাজিক যোগাযোগ মাধ্যম। বর্তমানে নির্বাচন ও রাজনৈতিক দলকেন্দ্রিক অপতথ্যের সংখ্যাই সবচেয়ে বেশি। এক্ষেত্রে গুজবের টার্গেটে আছে রাজনৈতিক দল হিসেবে বিএনপি এবং দলটির নেতারা। এই বাস্তবতায় সামাজিক যোগাযোগ মাধ্যম নয়, বরং গণমাধ্যমের খবরগুলোতে আস্থা রাখার পরামর্শ বিশেষজ্ঞদের। শায়ক দাস, 71। আমরা মোটামুটিভাবে একটা ধারণা পেয়ে গেলাম এবং দেখলাম আসলে কি ধরনের অপতথ্যগুলো আসলে ছড়িয়েছে। এখান থেকে আলাপটা শুরু করতে চাই। আগে জানিয়েছে আমাদের সঙ্গে আছেন রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক ডক্টর মোহাম্মদ তৌফিকুল ইসলাম মিথিল। ডক্টর তৌফিকুল ইসলাম মিথিল, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি, অনেক ধন্যবাদ জানাচ্ছি আপনি আমাদেরকে সময়টা দিচ্ছেন। আমরা আসলে এর আগেও বিভিন্ন সময় যখন আপনার সঙ্গে কথা বলছিলাম এই অপতথ্যের বিপরীতে ফ্যাক্ট চেক নিয়ে, তখন আমরা একটা শঙ্কা করেছিলাম যে নির্বাচন যত ঘনিয়ে আসবে অপতথ্যের পরিমাণটা তত বাড়তে পারে। এবং আমরা দেখলাম এখনও 7 দিন বাকি নির্বাচনের, এর মাঝখানে অবৈধ সিল নানা কিছু সহ অপরাধীরা ধরা পড়ছে। তার চাইতে বড় কথা, এই অপরাধীকে একটা রাজনৈতিক দলের তাকে অন্য একটি রাজনৈতিক দলের নামে চালিয়ে দেওয়া হচ্ছে। সংখ্যাটা আসলে কতটা গভীর বলে মনে করেন আপনি? ধন্যবাদ আপনাকে। যথার্থই একটা টপিকস, যেটা আসলেই এই টপিকস নিয়ে আলোচনাটা আরো আগেই বেশি প্রয়োজন ছিল। আমি 71 টিভির আলোচনার কথা বলছি না, 71 টিভি যে টপিকসটা নিয়ে আলোচনার জন্য আমাকে ডেকেছেন, প্রথমে আমি ধন্যবাদ দিতে চাই এজন্য যে এই এআই ইস্যু এবং প্রযুক্তিগত অপব্যবহার নির্বাচনে কিন্তু ক্রমেই প্রভাব ফেলছে এবং ফেলবে। আমার মনে হয় যে এটা খুবই দ্রুত একটা সুরাহা প্রয়োজন। দেখেন, আপনি ইউরোপের কিছু দেশে এই যে এআই যে নেগেটিভ ইম্প্যাক্ট ফেলেছে, অপব্যবহার হয়েছে, সেটার এক্সাম্পল কিন্তু আমরা জানি। এবং এটা আমি আগেও, আজকে থেকে 3 মাস আগেও বলেছিলাম যে এআই এর নেগেটিভ ইম্প্যাক্ট, যেটা অপব্যবহার নিয়ে
নির্বাচন কমিশনের সুস্পষ্ট নীতিমালা থাকা প্রয়োজন। আমরা দেখছি যত দিন যাচ্ছে সেগুলোর অপব্যবহার বাড়ছে, এবং বিশেষ করে আপনি যথার্থই বলেছেন, এই অপব্যবহার বিএনপির বিরুদ্ধেই বেশি ব্যবহার হচ্ছে, কারণ একটি রাজনৈতিক দল পরিকল্পিতভাবেই এটা ব্যবহার করছে। আপনি দেখেন, যে কোনো প্রযুক্তি আমাদের জন্য ব্লেসিংস হতে পারে, সাইড বাই সাইড ইট ক্যান বি কার্স ইফ উই ডু নট ইউজ ইট প্রপারলি। এখন দেখেন, এই প্রযুক্তির ব্যবহার আমরা সকাল থেকে আমরা একটা জিনিস ব্যবহার করছি বাসায়, হাউস হোল্ডের কাজে যে ছুরিটা ব্যবহার করছি, সেটা দিয়ে আমরা অনেক কাজ করছি সকাল থেকে রাত অবধি। আবার এই ছুরিটাই ব্যবহার হচ্ছে মানুষ মারার কাজে। একইভাবে সোশ্যাল মিডিয়া আমাদের জন্য ব্লেসিংস, যদি আমরা সেটাকে প্রপারলি ইউটিলাইজ করি। কিন্তু এই সোশ্যাল মিডিয়াকে দিয়েই আমরা একটা মানুষকে ঘায়েল করার চেষ্টা করছি, একটা মানুষকে অপবাদ দেওয়ার চেষ্টা করছি, একটা মানুষকে সামাজিকভাবে, রাজনৈতিকভাবে প্রতিপক্ষকে ঘায়েল করার চেষ্টা করছি। আমাদের এখন এটা নিয়ে খুব দ্রুত, এখনো নির্বাচনের আজকে থেকে যদি ডে কাউন্ট করেন, আসলে 6 দিন আছে। এখন কারো সম্পর্কে যদি এমন একটা স্ক্যান্ডাল দেওয়া হয় নির্বাচনের 2 দিন আগে বা 1 দিন আগে, তাহলে এটার ইম্প্যাক্ট যে কোথায় দাঁড়াবে। ইনফ্যাক্ট হয়তো আমরা রেজাল্টটা আপনি চমৎকার করে বলছেন বটে, কিন্তু দেখুন, আমরা এই আয়োজনটা করছি আজকে প্রায় 1.5 বছরের উপরে, এবং এই 1.5 বছরের আগে থেকে অপতথ্য ছড়াচ্ছে, এবং আপনার সঙ্গে যখন কথা বলছি তখনও ছড়াচ্ছে। মুশকিল হচ্ছে, এত কিছুর পরও আমরা একটা অপরাধের শাস্তি পেতে দেখিনি, এমনকি চিহ্নিত হয়েছে তেমন কথাও শুনিনি। আপনার মনে হয় কি না এটা আরো পরবর্তী অপরাধকে উস্কে দেয়? আমি জানার চেষ্টা করব। আপনাদের সঙ্গে আছে আমি রাকিব হাসান, এবং আমার সঙ্গে আছেন আমার অতিথি ডক্টর মিথিল। একটা বিষয় একটু বলবেন, মানে আপনি খুব চমৎকার করে বলেছেন বটে যে আমাদের খুব দ্রুত একটা ব্যবস্থা নিতে হবে, কিন্তু আমরা দৃশ্যমান কোনো ব্যবস্থা নিয়ে এখন পর্যন্ত কাউকে আটক হতে দেখিনি, গ্রেপ্তার করতে দেখিনি, এমনকি চিহ্নিত হতেও দেখিনি যে অমুক জায়গা থেকে অমুক মানুষটি আসলে ছড়াচ্ছেন। বরঞ্চ আমরা এটা দেখেছি যে একটা পেজ থেকে ধারাবাহিকভাবে অপতথ্য ছড়াচ্ছে, কিন্তু পেজটার বিরুদ্ধে তাৎক্ষণিক কোনো ব্যবস্থা নেওয়া যায়নি, এখনো বহাল তবিয়াতে আছে। কি বলবেন, এটা কত বড় দুর্বলতা? সত্যি এটা দুঃখজনক, এবং আমি আবারও 71 টিভিকে ধন্যবাদ জানাতে চাই এমন একটি সময় উপযোগী এবং গুরুত্বপূর্ণ বিষয়কে আলোচনায় আনার জন্য, যেটা আসলে আমাদের আগামী নির্বাচনের জন্য সত্যি একটা ইম্পর্টেন্ট ইস্যু। এবং দেখেন, এই বিষয়গুলো ঘটে যাচ্ছে, কিন্তু সেটাকে আমরা ইমপ্লিমেন্ট অফ ল কে দেখতে পাচ্ছি না। ল ইজ দেয়ার, সেখানে আইন আছে, বাট আইনের প্রয়োগ কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। সাথে সাথে যদি কয়েকজনের শাস্তির বিধানটা শাস্তি হয়ে যেত, তাহলে কিন্তু এটা কমে যেত, এবং এটা খুবই দ্রুত। আমার কাছে মনে হয় আমাদের এই আলোচনা থেকে আমার মনে হয় গভর্নমেন্টের দায়িত্ব সংশ্লিষ্ট যারা আছেন, ওনারা এই বিষয়টি খুব দ্রুত আমলে আনবেন এবং একটা দ্রুত সিদ্ধান্তে যাবেন যেন এটার আইনগত প্রয়োগটা হয়। আপনি দেখেন, কিছুদিন আগে আমাদের এক বিশ্ববিদ্যালয়ের ছাত্রীকে নিয়ে একজন ছাত্র এমন কিছু ফেক নিউজ করেছে, এই ফেক নিউজ দেখে আমরা দেখলাম পরবর্তীতে এই ছাত্রী আত্মহত্যা করেছে। এখন পরে প্রমাণিত হয়েছে যে নিউজগুলো ফেক। আমরা কি আর এই ছাত্রীর প্রাণটা ফিরে পাবো? আমরা কি এই ছাত্রীকে ফিরে পাবো? ওই পরিবার কি আর ছাত্রীকে ফিরে পাবে? সেই মা বাবা কি তার মেয়েকে আর ফিরে পাবে না। কিন্তু সেটা কি শাস্তি হয়েছে, কতটুকু শাস্তি হয়েছে? একইভাবে আমরা আগামী নির্বাচনে দেখব কিছু প্রযুক্তিগত অপব্যবহার কারণে কোনো ভালো ক্যান্ডিডেট নির্বাচনে হেরে যাচ্ছে। কেন হারবে আমি আপনাকে বলি, কারণ এখন ইনফরমেশনের জন্য আগে যেটা আমরা করতাম ইলেকট্রনিক এবং প্রিন্টেড মিডিয়ার উপর মোস্টলি ডিপেন্ডেন্ট ছিলাম। এখন দেখেন, ইলেকট্রনিক মিডিয়া যেমন আপনাদের চ্যানেলগুলো আছে, সেগুলো কিন্তু কোনো জাস্টিফাই ছাড়া কোনো নিউজ পাবলিশ করে না। একইভাবে প্রিন্টেড মিডিয়াও সেটা করছে না, কিন্তু সোশ্যাল মিডিয়াতে আপনি কি জাস্ট আমাকে 1 মিনিটের মধ্যে একটা সাজেশন দিতে পারেন সচেতনতার জায়গা? সরকারের দায়িত্ব কি, রাষ্ট্রের দায়িত্ব কি, এবং আইন শৃঙ্খলা বাহিনীর দায়িত্ব কি, সেটা আমরা পরিষ্কার হয়েছি। 1 মিনিটের মধ্যে একটা সাজেশন দেবেন আমাদের সাধারণ মানুষ এবং গণমাধ্যম তো বটে, একই সঙ্গে বিভিন্ন স্টেক হোল্ডার, কার কি দায়িত্ব ছোট করে?
আমি প্রথমে আমাদের দায়িত্বের কথা বলছি। জি। আমি একটা পেজ সোশ্যাল মিডিয়াতে যখন একটা নিউজ দেখব, আগে আমাকে মেক শিওর করতে হবে আমি যে ইনফরমেশনটা পেয়েছি এটার কোনো অথেন্টিক রেফারেন্স আছে কি না। জি। আমরা একজন গবেষক হিসাবে বরাবরই কোনো ইনফরমেশন দেখলে প্রথমেই আমি যেটা চেক করি, ক্রস চেক করি এই ইনফরমেশনটার সোর্স কোড থেকে। একইভাবে আমি বলবো বাংলাদেশের আপাময় জনসাধারণ, আমরা যারা ধরেন পড়াশোনা করছি, একাডেমিক্সে আছি, আমরা এই জিনিসগুলো ক্রস চেক করছি। কিন্তু এই সোশ্যাল মিডিয়াতে আপনি দেখেন ইলিটারেট একটা হিউজ কমিউনিটি আছে যারা এই সোশ্যাল মিডিয়ার উপর ডিপেন্ডেন্ট। ওনাদের কাছে আমরা অনুরোধ করব, আপনার যে কোনো ইউটিউব বলেন, যেখানেই বলেন, কোনো ইনফরমেশন দেখার সাথে সাথে আগে এটার সোর্সটা দেখেন। এটা ইজ ইট অথেন্টিক, ইজ ইট রাইট অর রং, ইজ ইট ফেক অর রিয়েল, এইটাকে আমাকে আগে জাস্টিফাই করতে হবে। এবং একদম। উইদাউট জাস্টিফাই আমরা যেন কেউ কারোর সাথে যেন ইনফরমেশনটা শেয়ার না করি। ভয়ঙ্কর তখনই হয়ে যায় আমি নিজে ফলস ইনফরমেশন পেলাম, আবার যদি আমি এটা শেয়ার করি, আমার যে ফলোয়ার্সরা আছে আমি শেয়ার করছি বলে ওরা দে অলসো গোনা ট্রাস্ট ইট। সো আমরা কোনো ইনফরমেশন পাওয়ার সাথে সাথে এটা ক্রস চেক করব। ক্রস চেক না করে, ক্রস চেক আই মিন দ্য অথেন্টিক ইনফরমেশন, অথেন্টিক সোর্স, দিস ইজ মোস্ট ইম্পর্টেন্ট। একদম। আমি আসলে সবচেয়ে গুরুত্বপূর্ণ এই পরামর্শটা ধরে নিয়ে আপাতত আজকে এখানে থামি, এবং নিশ্চয়ই সামনে আয়োজনে অগ্রিম আপনাকে আমন্ত্রণ জানিয়ে রাখলাম, সেখানে হয়তো আমরা এখান থেকে আলাপটা শুরু করতে পারবো। অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা আমাকে সময়টা দেওয়ার জন্য। ছিলেন আমাদের সঙ্গে এতক্ষণ আলোচনায় রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক ডক্টর মোহাম্মদ তৌফিকুল ইসলাম মিথিল। এবং দর্শক, আপনারা আছেন ফ্যাক্ট চেক নিয়ে একাত্তরের নিয়মিত আয়োজন ফেক নিউজ স্ক্যানারে। প্রতিদিন আমরা রিউমার দূর করতে হাজির হব ঠিক একইভাবে, একই সময়ে, এবং আপনারা যুক্ত হতে পারেন। কোনো খবর যদি আপনাকে সংশয়ে ফেলে, সেটি একটি স্ক্রিনশট আমাদেরকে মেইল করতে পারেন। মেল আইডি দেখতে পাচ্ছেন fns.71tv@gmail.com এই ঠিকানায়। ফেসবুকে যুক্ত হতে পারেন facebook/fake news scanner এই ঠিকানায়। আমরা সেই তথ্যের ফ্যাক্ট চেক করে আপনাদের জানাবো। মনে রাখবেন দর্শক, চটকদার শিরোনাম দেখলে ক্লিক করবেন না। বিশ্বাস আর প্রতিক্রিয়া জানানোর আগে অবশ্যই ফ্যাক্ট চেক করুন। থাকুন একাত্তরের সাথে।